দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছেন যে ঝালকাঠিতে যে সড়ক দুর্ঘটনার বিষয়টি এবং মারা গেলেন 14 জন। এবং এই সড়ক দুর্ঘটনার কিন্তু কিছু আগেই ফরিদপুরে আরও একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল এবং সেখানে মারা গেলেন 15 জন। আজ এটা নিয়েই আলাপ করব যে এই হারে সড়ক দুর্ঘটনা কেন বাড়বে, মৃত্যু সংখ্যা কেন বাড়বে, আসলে কি ব্যবস্থা নেওয়া হয়, কর্তৃপক্ষের কি কাজ, সব কিছু নিয়েই বিস্তারিত আলাপ করতে চাই। আমার সাথে বার্তাকক্ষ থেকে আছেন প্রথম আলো বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আজ তো ছাপা পত্রিকায় আমাদের প্রথম পাতায় আপনার যে প্রতিবেদনটি রয়েছে এবং সড়কে 6 লাখ অবৈধ যান, এটি তো দেখছি, এবং আরও একটি রয়েছে যে 5টি গাড়িকে ধাক্কা ও চাপা দিল এক ট্রাক, নিহত 14। গতকালের এই বিষয়টি নিয়ে আলাপ করবার আগে আমি জানতে চাইবো যে আমাদের আসলে সড়কে যে পরিমাণ যেই যানবাহন চলাচল করে এর সংখ্যা আসলে কত, এবং এর ফিটনেস আছে কি নেই, বা প্রয়োজনীয় কাগজপত্র আছে কি নেই, এগুলো কারা নির্ধারণ করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানে দুই ধরনের যানবাহন চলে। একটা হলো মানে নিবন্ধিত, আর একটা হলো অনিবন্ধিত বা অবৈধ। নিবন্ধন যানবাহনের নিবন্ধন দেওয়া, তার ফিটনেস আছে কিনা তা দেখা, কিংবা সড়কে সে ঠিকভাবে অ্যাক্ট করতেছে কিনা, আইন মানতেছে কিনা, সেটা দেখার দায়িত্ব বেসিক্যালি প্রথমত বিআরটিএ এবং পুলিশের কিছু দায়িত্ব আছে, বিআরটিএর দায়িত্ব আছে। তো তারাই করে। তো তাদের হিসাবে 60 লাখের মতো যানবাহন আছে বাংলাদেশে নিবন্ধন করা, মানে তারা নিবন্ধন নিয়েছে 60 লাখের মতো। তার মধ্যে 6,18,000 ফিটনেস নেই। 6,18,000 ফিটনেস নেই, মানে ফিটনেস সনদ নেই, মানে তারা অবৈধই বলা যায়। কারণ তারা যদি ফিট থাকে তারা হয়তো নিত না, এই গাড়িগুলো রাস্তায় চলছে। একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এই বিআরটিএ যারা ফিটনেসটা দেয় তাদের সক্ষমতারও প্রশ্ন আছে। আমি যে 6 লাখ বললাম, এই 6 লাখের মধ্যে বাইরেও আরও দেখা গেল ফিটনেস সনদ আছে, কিন্তু গাড়িটা দেখেই মনে হচ্ছে যে এটার ফিটনেস নাই, কারণ ঝরঝরা। হয়তো কোনোভাবে তারা ফিটনেসটা নিয়ে নেয়, টাকা পয়সা খরচ করে, বা গাড়িটা না দেখিয়ে ফিটনেস সনদ নেয়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের যানবাহনের যে হাল হকিকত আপনি যদি বলি, খুব ভালো না, মানে এটা স্ট্যান্ডার্ড না আর কি। এটা একটা বিষয়। আর একটা বিষয়, আপনি দুর্ঘটনার কথা বলতেছিলেন, এটা একটা বিরাট বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। এটা অ্যাক্টিভিস্টদের মধ্যে একটা বক্তব্য, কথা চালু আছে, এবং তাদের একটা ফার্ম বিলিভ যে এটাকে আপনি দুর্ঘটনা বলবেন কিনা। কারণ এখানে দুর্ঘটনা হচ্ছে যে মানে সারা বিশ্বে হয়, সব জায়গায় হয়, সেটা হঠাৎ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে অহরহ হচ্ছে, সেটাকে দুর্ঘটনা না বলে অনেক সময় হত্যাকাণ্ড বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? আপনি দেখেন যে ট্রাকটা গতকালকের ঘটনাই বলি আমি। ট্রাকটা যেভাবে বেপরোয়াভাবে এসে ইয়ার মধ্যে তুলে দিল, এই ট্রাকটার কি আসলে ফিটনেস ছিল? ওটা দেখলে মনে হয় চালকের কি লাইসেন্স আছে? এই জিনিসকে এনশিওর করার লোক নেই। আর যেই ইয়াগুলোকে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সাগুলোকে মানে চাপা দিয়েছে, তাদের লোকজন মারা গেছে, এটা একটা খুবই মানে কষ্টের বিষয়। কিন্তু এই যানবাহনগুলো কিন্তু অবৈধ। এটা কিভাবে রাস্তায় আসলো? কে তাদেরকে অনুমতি দিল? যদি এগুলো রাস্তায় না আসতো, এগুলো যদি হাইওয়েতে না চলতো, অ্যাক্সিডেন্ট হলেও এত লোক মারা যেত না। এটা একটা বিষয়। এর আগের দিনের একটা জিনিস দেখেন যে আপনি, যে ট্রাকে করে যাত্রীগুলো আনতেছিল, ট্রাকের লোকগুলোই মারা গেল। মানে ট্রাক একটা খোলা যানবাহন, আপনাকে একদম স্পষ্ট বলা আছে আইনে যে আপনি যাত্রীবাহী যানবাহনটা হবে বেষ্টনী দেওয়া, এটা খোলা না, বেষ্টনী দেওয়া, এবং এটা সিকিউর, সেফ। ট্রাকটা তো সিকিউর না, সেফ না, খোলা। ও অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে মানুষগুলো ছিটকে গিয়ে মারা গেল। তার মানে যদি এটা খোলা ট্রাক না হইতো বা অন্য কোনো যানবাহন হইতো, এত লোক মারা যেত না। হ্যাঁ, মারা যেত, কিন্তু এত লোক মারা যেত না। তাহলে একটা ট্রাকে যাত্রী বহন করা নিষেধ, ট্রাকটা কীভাবে আসলো এই সড়কে? তারপর ধরেন আপনি যে বাসটা অ্যাক্সিডেন্টটা করলো এর আগের দিন, ওই বাসটার ফিটনেস সনদ নাই, তার রুট পারমিট ঠিক নাই, সে এই রুটের না, তার ট্যাক্স টোকেন ঠিক নাই। এত কিছু অনিয়মের পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, আপনি এটাকে অ্যাক্সিডেন্ট বলবেন কি না? নাকি এটা অবহেলার কারণে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কিনা, সেই প্রশ্নটা আসে আর কি। এই অবকাঠামোগত উন্নয়ন এত বেশি, কিন্তু রাস্তাঘাটের শৃঙ্খলাই যদি না আসলো, মানে তাহলে
সাধারণ মানুষের মনে কিন্তু সবসময় এই প্রশ্নটা থাকে যে তাহলে এত উন্নয়ন দিয়ে আমি কি করব। বেশিরভাগ সময় নানান জায়গায় নানান সড়ক নিয়ে একটা কমপ্লেইন থাকে যে আমাদের সড়ক খারাপ, রাস্তা ঠিক করতে হবে। ঠিক আছে, রাস্তা যদি ঠিক করে দেয়াই হলো, কিন্তু যদি এই ধরনের ফিটনেসবিহীন যানবাহন বা এই ধরনের চালক যদি গাড়ি চালায়, তাহলে সেই উন্নয়ন মানে এত ভালো রাস্তা দিয়ে মানুষ করবে কি? আপনি ঠিকই বলেছেন। আমাদের এই আমি একটা হিসাব করে দেখেছি, গত 11 বছরে আপনার সড়ক, সেতু নির্মাণে, মেট্রো রেল, এইসব টানেল, এগুলো নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ, এইসব কাজে মোটামুটি 1,62,000 কোটি টাকা খরচ করা হয়েছে। তো হ্যাঁ, ঠিক আছে, রাস্তা বড় হয়েছে, চওড়া হয়েছে, মসৃণ হয়েছে, ব্রিজ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটা দিয়ে আসলে বিশেষজ্ঞরা বলে যে এই দিয়ে আপনার সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। এটা আমাদের নীতি নির্ধারকদের একটা ভুল ধারণা যে সড়ক বড় করলেই দুর্ঘটনা কমে যাবে। বিষয়টা ওইরকম না। এর জন্য আসলে কিছু স্পেসিফিক প্রোগ্রাম লাগবে। সবসময় টাকা খরচ করতে হবে এরকম না, টাকা না খরচ করেও আপনার করা যায়, মানে সড়ক দুর্ঘটনা কমানো যায়। সুতরাং এটা মনে করুন কারণ নাই যে আমি রাস্তা বড় করলাম, বড় বড় ব্রিজ বানালাম, সুন্দর মসৃণ রাস্তা বানালাম, তাতে কমে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনাকে আগে টার্গেট করতে হবে আপনি কি করবেন। আপনাকে প্রথম যদি আমাদের গভর্নমেন্ট বা যে অথরিটি আছে তারা যদি বলে যে আমি আগামী 1 বছরের মধ্যে ট্রাকে কোনো মানুষ বহন করতে দিব না, অন্তত 10% কমে যাবে দুর্ঘটনা। এরপরের বছর বললো যে আমি মহাসড়কে কোনো 3 হুইলার বা ছোট যানবাহন চলতে দিব না, বিরাট কমে যাবে আরেক দফা। এরপরে বললো যে আমি ছাদে কোনো মানুষকে, বাসের ছাদে আমি মানুষ করতে দিব না, ছাদে একটা যে রেলিং থাকে এটা আমি খুলে দিব আগামী 1 বছরের মধ্যে। সেই ক্ষেত্রে আরও একটা হবে। তারপরে আপনি আসেন যে আমি একটা যানবাহনও মানে বৈধ লাইসেন্সধারী ছাড়া চলতে দিব না। আপনাকে এভাবে স্টেপ বাই স্টেপ, সারা বিশ্বে এভাবেই করে। বাংলাদেশে বিশেষজ্ঞরা বলে থাকে যে বাংলাদেশে যে আজকের যে চিত্র আপনার দুর্ঘটনা, মানুষ মারা যাওয়া, এটা উন্নত বিশ্বের অনেক দেশে, জাপান বা ইউরোপের অনেক দেশে 50 বছর আগে ছিল। তারা কিভাবে করেছে? তারা কি শুধু রাস্তা বানিয়ে শেষ করেছে? না, বিষয়টা এরকম না। আপনার গত ইয়াতে টার্কি এবং সুইডেন তারা জিরো ফ্যাটালিটি টার্গেট করেছিল। মানে ওরা বলতো যে অ্যাক্সিডেন্ট হতে পারে, যেহেতু যানবাহন অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু যাতে মানুষ না মরে, মানে তারা ফ্যাটালিটিটা জিরোতে নিয়ে আসবে, এরকম একটা তাদের প্রোগ্রাম ছিল। তারা কি করেছে, এর জন্য তারা কিছু প্রোগ্রাম নিয়েছে যে কোন জায়গায় স্পিড কি করবে। প্রথম হলে ওরা স্পিড কমাইছে, যে হাইওয়েতে স্পিড কমিয়ে দিয়েছে, যে এটা শুধু স্ট্রিক্টলি মানা হয়েছে সেটা। তারপর যানবাহনের কিছু টেকনিক্যাল মডিফিকেশন করছে তারা, যানবাহনের মানে একদম ফিট যানবাহন নামানোর উদ্যোগ নিছে। তারপর তারা ড্রাইভিং লাইসেন্স যারা নিচ্ছে তাদেরকে বেশি প্রশিক্ষণ দিয়েছে। এটা খুব বেশি টাকার বিষয় ছিল না। তো করার পর তারা কিন্তু এখন সুইডেন কিন্তু প্রায় জিরো ফ্যাটালিটি দেশ হিসেবে হয়েছে। তো সুতরাং আপনি বসে থাকবেন আর ওই রাস্তা বানাবেন, তাতে মানে দুর্ঘটনা কমে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে স্পেসিফিক করতে হবে যে হ্যাঁ এই রোডটাতে আমার কেন দুর্ঘটনা হয়, এখানে বাঁক আছে, তাই আমি বাঁকটা সোজা করব। এই রোডে বাঁকের মধ্যে গাছ লাগানো আছে, গাছের জন্য দেখা যায় না, আমি গাছ কাটবো। ওইভাবে আপনাকে ঠিক করতে হবে। ওই বড় বড় প্রজেক্ট নিয়ে আসলে হবে না। একদমই তাই আনোয়ার ভাই, আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। এই বিষয়গুলো নিয়ে সামনে আরো আলাপ করতে চাই। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন আনোয়ার হোসেন। আমরা আলাপ করলাম সড়কে 6 লাখ অবৈধ যানবাহন চলছে। আপনি কি ভাবছেন? আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামী রবিবার আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।